লামা বাড়ি ফিরল ভোর রাতের দিকে। পুরো রাত নাইট ক্লাবে দ আর জু খেলায় মত্ত ছিল। রাতে এসে কলিং বেল বাজচ্ছে তো বাজাচ্ছে। শেফালি বেগম এসে দরজা খুলে দিল। লামা ভেতরে ঢুকতেই শেফালি বেগম বলে, এটা ভদ্র বাড়ি। আর তুমি এ বাড়ির বউ, এভাবে সারা রাত বাহিরে কাটিয়ে কোন ভদ্র বাড়ির বউ বাড়ি ফেরে না নিশ্চয়ই? বুড়ো মানুষ ভদ্রতা আর আধুনিকতার কি বুঝবেন? আর ভদ্র বাড়ি কথাটা বলেই উচ্চ স্বরে হেসে বলে, আপনার ছেলের সাথে তো আগে লেট নাইট পার্টি করতাম। আরও কত কি করতাম। তা তখন আপনার ছেলের কি মনে ছিল না সে ভদ্র বাড়ির ছেলে? দেখো, ছেলে মানুষ আর মেয়ে মানুষ এক না। এসব বলে আপনি গেও ইরহাকে বোঝাতে পারতেন, কিন্তু আমাকে এসব বুঝো দিলে হবে না। ছেলেরা যা ইচ্ছে করতে পারে বলে তাকে ছাড় দিবেন, আর বউ করলে দোষ। রুবিও উঠে এসেছে তার মায়ের সাথে। শ্বশুর বাড়ি থেকে প্রায় 6 মাস পরে এসেছিল, কিন্তু নিজের বাসার পরিস্থিতি দেখে ইচ্ছে করছে এক্ষুনি চলে যেতে। রুবি বলল, মা, সুস্থ মানুষের সাথে কথা বলা যায়, অসুস্থ মানুষের সাথে না। এদের থেকে ভদ্রতা আশা করা বোকামি। আমি তো চলে যাব, কিন্তু সারাজীবন তোমার আর তোমার ছেলের এসব সহ্য করতে হবে। লামা কোন কথার উত্তর না দিয়ে নিজের রুমে যেয়ে শুয়ে পড়ল। রবিন যদিও লামার আশার টের পেয়েছে, তবুও চুপ করে রইল। এই মুহূর্তে লামার সাথে ঝামেলা করার মুড নেই, তাই একইভাবে ঘুমের ভান ধরে পড়ে রইল। রুবি শেফালি বেগমকে উদ্দেশ্য করে বলে, মা, জীবনে বড় একটা ভুল করলে। এই ভুল তোমার সুখের সংসারকে কোথায় নিয়ে যায় দেখো। একটা ভদ্র ভালো মেয়ে যেমন পরিবার আর নিজের সংসারকে রাঙিয়ে তুলতে পারে, ঠিক একটা বাজে মেয়ে একটা পরিবার আর সংসারকে আমাবস্যার রাতের মতো অন্ধকার করে তুলতে পারে। আর তুমি তো নিজের হাতে আলোকে তাড়িয়ে দিয়ে আধার ডেকে আনলে। আমি আমার ভুল বুঝতে পেরেছি। ঘরের লক্ষ্মীকে পায়ে ঠেলে কালসা ঘরে তুলেছি। আমি ফিরিয়ে আনব আমার ঘরের লক্ষ্মীকে। রুবি হেসে বলে, সময় থাকিতে যারে হেলায় হারিয়েছ, অবেলায় তার খোঁজ করা বোকামি বই কিছুই না। সন্ধ্যার পর থেকে ইরহার মনটা বেশ খারাপ। আজকে প্রতিবেশীদের মধ্যে কিছু মহিলা বাসায় এসেছিল। একজন বলল, তোমার মেয়েটার কপাল কত খারাপ দেখলে, যে এক স্বামীর ঘর করতে পারে না। সে আর কোন স্বামীর ঘরও করতে পারবে না। তোমার মেয়ের জীবনে আর সুখ নাই। আবার হইছে একটা মেয়ে, ছেলে হলেও বড় হয়ে নিজের মায়ের দেখাশোনা করতে পারত। এখন তো উল্টো এই মেয়েকে লাখ লাখ টাকা খরচ করে বিয়ে দিতে হবে। এক ছেলের কামাইয়ের সংসার তোমাদের এখন 2 জনকে টানতে হবে। আরেকজন বলল, স্বামীর ঘর করা কি এত সহজ? আজকালের যুগের মেয়েরা পান থেকে চুন খসলেই ডিভোর্স করে। বাপু, আমরা এত বছর বছর সংসার করি, ওসব তো কখনো মুখে আনিনি। কম তো ঝড়ঝাপটা পার করিনি জীবনে। শোন মেয়ে, ধৈর্য নিয়ে স্বামীর ঘর করতে হয়। বেডা মানুষ একটু আধটু চরিত্রের দোষ থাকবই। হেরে নিজের জালে বেঁধে রাখতে জানতে হয়। ছটফট করে ছেড়ে যে আসলা, নিজের আর নিজের মেয়ের ভবিষ্যতে চিন্তা করলা না। আরেকজন বলে, বাদ দেও আমাগো কি, নিজের ভুল যখন নিজে বুঝব তখন কপাল চাপড়ানো ছাড়া উপায় থাকব না। ভাই ভাবির সংসারে থাকা কি এত সোজা? দিন যাক পরে বুঝব। কথাগুলো বিষিয়ে তুলছে ভেতর থেকে ইরহাকে। আচ্ছা, এখানে দোষটা কি ইরহার? সে কি ইচ্ছে করে নিজের সংসার ছেড়ে চলে এসেছে? আচ্ছা, এই সমাজ আর সমাজের মানুষগুলো এমন কেন? তারা কোন মেয়ের ডিভোর্স হলে বা ধর্ষণ হলেও মেয়েটাকেই ঘৃণার দৃষ্টিতে দেখে, অথচ তাদের সাথে যে বা যারা অন্যায় করেছে তাদের দেখে না। এই উল্টো নিয়মে কতদিন চলবে মানুষ? কেউ কি বুঝবে না? মেয়েরা যদি মেয়েদের কষ্টটা না বোঝে তাহলে কে বুঝবে? নিজের শখের সংসার নিজের হাতে কে শেষ করতে চায়? ধৈর্যের নামে কি দিনের পর দিন সমাজের দোহাই দিয়ে মেয়েরা অত্যাচারিত হবে? কে দেবে এই সব উত্তর? আকাশের পানে দৃষ্টি রেখে বলে, আল্লাহ, তুমি আমাকে ধৈর্য দাও। আমার মেয়েটার জন্য আমাকে সব সহ্য করে ঘুরে দাঁড়াতে হবে। যার কেউ নেই তার জন্য তুমি আছো খোদা। এমন সময় ফরিদা বেগম নিজের মেয়ের কাঁধে হাত রাখল। ইরহা ঘুরে নিজের মা-কে দেখে জড়িয়ে ধরল। কেঁদে কেঁদে বলে, আমি কি করতাম মা? ওই মানুষটা দিনের পর দিন আমার আড়ালে অন্য মেয়ের সাথে কাটিয়েছে। যেদিন আমি মৃত্যুর সাথে লড়াই করে তার সন্তানকে পৃথিবীতে আনতে ব্যস্ত, তখন সে আমাকে সতীন উপহার দিল। আমি কি করতাম বলো মা? কাঁদিস না, লোকের কথা কানে তুলতে নেই। তুই জানিস তুই সঠিক কাজ করেছিস। কে কি বলল সেসব শোনার প্রয়োজন নেই। মানুষ আমাদের কষ্ট দেখে হাসবে অথবা দূর থেকে করুণা করবে। কেউ সেই কষ্টের ভাগ নেবে না।
তুই আমার মেয়ে, আমি জানি তুই ঠিক কাজ করেছিস। তাই নিজেকে সামলে নে। এসব কথা শুনতে হবে, তবে এক কানে শুনবি, অন্য কান দিয়ে বের করে দিবি। এসব কথা মারিয়ে চলতে হয়। নিজেকে প্রমাণ কর মা। ইরহা বলল, আমাকে যে পারতেই হবে, আমার প্রিন্সেসের জন্য। আর এর চেয়ে বড় বিষাদ কাটিয়ে উঠেছিলাম। এটাও পারব। হয়তো আমাদের একটা ভুল ডিসিশনের জন্য তোর কপালে এই দুঃখ। সেদিন যদি। এতটুকু বলতেই ইরহা বলে, বাদ দাও মা, পুরনো কথা টেনে কি লাভ? আমার ভাগ্যে যা ছিল তাই হয়েছে, এখানে কারো কোন দোষ নেই। ফরিদা বেগম বলেন, যাহহ নিজের প্রিন্সেসের পাশে শুয়ে ঘুমা। বাকি কথা আগামীকাল সকালে হবে। ফরিদা বেগম চলে গেলেন। ইরহা নিজের বালিশে মাথা রেখে হুট করে সেই দিনের কথা ভাবতে লাগল, যেদিন শেষবারের মতো টেক্সট এসেছিল। তুমি চলে যাওয়ার পর আমি নিজেকে গুটিয়ে নিয়েছি, ঠিক আগের মতো। আগেও আমি ছিলাম শুধুই আমার। হুট করে তুমি এলে, একাকী জীবনে জোনাক জেলে। আবার মিলিয়ে গেলে অন্ধকারে। যতটুকু আলো জ্বেলেছিলে, ততটুকু আধার দিলে। আমি নিজেকে আবদ্ধ করে নিলাম, একলা আমি আমার মাঝে। তারপর আর কোনোদিন সেই চেনা নাম্বার থেকে কোন খুদে বার্তা আসেনি, আর কখনো শোনা হয়নি সেই প্রিয় কণ্ঠ। সময় দ্রুত পাল্টে যায়। চোখের পলকে নিজের মানুষ অন্যের হয়ে যায়। যাকে ছাড়া এক মুহূর্ত কল্পনা করা যেত না, তাকে ছাড়াই জীবন পার করে দিতে। আমরা শিখে যাই নতুন করে বাঁচতে, নতুন করে ভালোবাসতে, কিন্তু কোথাও না কোথাও অতীতের সেই প্রিয় বিষাদ আমাদের সাথে থেকে যায়। সুখের সময় তার কথা মনে না আসলেও, হুট করে দুঃখ পেলে তার কথা মনে পড়ে যায়। মনে হয় ওই মানুষটা থাকলে হয়তো জীবনটা অন্যরকম হতো। হয়তো এই বিষাদগুলো আমাকে ছুঁয়ে দিতে পারত না। আসলে তো মানুষ নিতান্তই বোকা। তারা তো জানেই না, যেখানে গভীর ভালোবাসা, সেখানেই বিষাদ। যেখানে ভালোবাসা নেই, সেখানে বিষাদও নেই। আমরা বোধ হয় ভালো না বাসলেই সুখে থাকতাম। অথচ আমরা ভালোবাসা ছাড়া বাঁচতেও পারি না। আবার ভালোবাসা মানে নিজের সুখকে জিম্মি রাখা আরেকজনের কাছে। আমরা যেন বন্দি আছি নিজেদের প্রহেলিকায়। অবশেষে একটা কথাই মন বলে উঠে, কোন সুতোয় ঘর। ঘর ছাড়া যে নারীর জীবন সমাজে বড্ড পর। মেঘাচ্ছন্ন আকাশে কালো মেঘের ভেলা, ফজরের আগে থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এখন যদিও বৃষ্টি নেই, তবে আকাশটা মেঘাচ্ছন্ন। ইরহা সেই কাক ডাকা ভোরে ঘুম থেকে উঠে সব কাজ গুছিয়ে নিচ্ছে। আজ সে জবের জন্য অফিসে ইন্টারভিউ দেবে। সকাল টাইমে নৌশবা বেশ বেলা করে ঘুম থেকে উঠে সেই সুযোগে সব কাজ করে নিচ্ছে। রান্না শেষ করে লম্বা একটা শাওয়ার নিল। পরনে রয়্যাল ব্লু আর গোল্ডেন কালারের মিশ্রণে একটা হালকা কাজের কটন থ্রি পিস। ও বাড়ি থেকে আসার সময় রবিনের দেয়া কিছু নিয়ে আসেনি। আয়নায় দাঁড়িয়ে নিজেকে পর্যবেক্ষণ করছে। ঠিক তখন মনে হলে, জীবনটা এমন না হলেও পারত। একটা ছোট জীবন, তার মধ্যে এত ট্র্যাজেডি। চোখের কার্নিশে জমে থাকা জলগুলো গড়িয়ে পড়ার আগেই মুছে নিল। নিজেকে বলছে, আমি কাঁদব না। আমি তো নিজেকে মুক্ত করেছি একটা অসুস্থ সম্পর্ক থেকে। আমার মেয়ে আর আমি, আমাদের একটা পৃথিবী গড়ব। দ্রুত রেডি হয়ে নাস্তা করে মেয়েকে খাইয়ে নিজের মায়ের কাছে রেখে যাচ্ছে। ভেতরে থেকে দলা পাকিয়ে আসা কান্নাগুলো বারবার সংজাত করছে। জন্মের পর থেকে মেয়েটাকে এক সেকেন্ডের জন্য চোখের আড়াল হতে দেয়নি। এখন থেকে হয়তো রোজ মেয়েটাকে রেখে যেতে হবে। নৌশাবার কপালে চুমু দিয়ে বের হয়ে গেল। একটা রিকশা ডেকে তাতে উঠে বসল, পার্স থেকে টিস্যু বের করে চোখের কোণে জমে থাকা জলটুকু মুছে নিল। রিকশা চলছে আপন গতিতে। এই জবটা হলে ইরহার জন্য ভালো হয়, কারণ এই অফিসটা মোটামুটি কাছাকাছি। সকাল 10টায় ইন্টারভিউ, এখন বাজে 9:50। আরও অনেকেই এসেছে, তাদের সাথে ইরহাও বসে আছে। জীবন কখন কোন পথে এনে দাঁড় করায় কেউ বলতে পারে না। ইরহা কি কখনো ভেবেছিল, তার স্বপ্নের সংসার ছেড়ে এভাবে সিরিয়ালে দাঁড়াতে হবে জবের জন্য? জীবন এক প্রহেলিকার নাম, তার প্রতিটি অধ্যায় কি আছে কেউ জানে না। আমরা হঠাৎ নতুন নতুন প্রহেলিকায় জড়িয়ে পড়ি। অনেক অপেক্ষার পর ইন্টারভিউ হলো, কিন্তু এখানে বিবাহিত নেবে না। ইরহা এই লজিকের আগা মাথা বুঝল না। আচ্ছা, এটা কেমন রুলস? ভঙ্গ হৃদয়ে বেরিয়ে পড়ল আরেকটা ইন্টারভিউ দিতে। সেটার টাইম দুপুর 12টা। এরপরেরটা বিকেল 3টে। গন্তব্যে পৌঁছে অপেক্ষা করছে, কিন্তু এখানেও হলো না। একে সব ইন্টারভিউ দিয়ে ক্লান্ত পথিকের মতো বাসার পথ ধরল।
লোকাল বাসে মানুষের ভিড় আর অসহনীয় গরম, পেটের ক্ষুধা, মনের যন্ত্রণা। অথচ এত মানুষের মধ্যে কেউ তা জানে না। মানুষের খোলস এত শক্ত, উপর থেকে দেখে ভেতরটা বোঝাই যায় না। বাস থেকে নেমে কিছু পথ হেঁটে রিকশা নেয়ার চিন্তা করল ইরহা। মনের মতো শত চিন্তা নিয়ে হাঁটছে, হঠাৎ চোখ পড়ল রাস্তায় পাশে বেঞ্চে এক মহিলা বসে কাঁদছে। ব্যস্ত রাস্তা, মানুষ আসছে যাচ্ছে, অথচ কেউ ফিরেও তাকাচ্ছে না। ঢাকা শহরের মানুষদের মন কি সত্যি ইট পাথরের মতো শক্ত থাকে? সবাই কেমন নিজেকে নিয়ে ব্যস্ত, কেউ রে গেলেও ফিরে তাকায় না। ইরহা মহিলাটার পাশে যেয়ে বসল। দিন গড়িয়ে তখন সন্ধ্যা নামছে। ইরহা নরম স্বরে জিজ্ঞেস করল, বোন, আপনার কি হয়েছে? কি হবে বলুন। কি হওয়ার আছে? বিয়ে হয়েছে 3 বছর, পান থেকে চুন খসলেই গায়ে হাত। মনে হয় আমি মানুষ না। মধ্যবিত্ত পরিবারের মেয়ে আমি, এক ভাইয়ের আয় সংসার চলে, তাই মুখ বুঝে সব সহ্য করি। যখন আমার স্বামী আমাকে প্রচণ্ড আঘাত করে, তারপর বাবাকে নয়তো মাকে কল করে কথা বলি। কান্না গিলে তাদের কণ্ঠ শুনে নিজেকে সান্ত্বনা দেই। ভাবি এদের জন্য হলেও মানিয়ে নিতে হবে। জানেন আপু, মাঝে মাঝে মনে হয় আমি কালো হয়েছি সেটাই ভালো। আচ্ছা, যদি ফর্সা হতাম, তাহলে শরীরের এই আঘাতের চিহ্ন কি করে লুকাতাম? নিজের হাতে রান্না করে খাইয়ে তার শক্তি যোগাই, আর সেই শক্তি দিয়ে সে আমাকেই আঘাত করে। আচ্ছা, আঘাত করার সময় কি আমার অসহায় মুখটা দেখে তার মায়া হয় না? বউ নাকি ভালোবাসার জিনিস, তাহলে তার শরীরে আঘাত করে কি করে? রাগ করে সেই দুপুরে বাসা থেকে বের হয়েছি, ভাবছি স্বামী নামক মানুষটা আসবে, কিন্তু সন্ধ্যা গড়িয়ে রাত নামছে, সে আসলো না। বাবার বাড়িতে যে যাব সে উপায়ও নেই। ইরহা নিজেকে সামলে নিয়ে বলে, এখন রাত নামছে, একটা মেয়ের জন্য রাত হলো জঙ্গল আর মানুষগুলো পশু। সুযোগ পেলেই খাবলে খাবে, তাই বাসায় চলে যান। আর হ্যাঁ, প্রতিবাদ করুন। তারপরেও যদি না শুধরে নেয়, তাহলে তাকে ছেড়ে দিন। জীবন একটাই, কারো পায়ের তলে পিষে মরার চেয়ে মাথা উঁচু করে একদিন বাঁচলেও শান্তি। ধন্যবাদ তোমাকে বোন, এটাই শেষ ভরসা। তবে আসল কথা হলো, রূপ আর টাকা ছাড়া মেয়ে হয়ে জন্মানোই হয়তো সবচেয়ে বড় অন্যায়। না গো বোন, ভুল বললে। রূপ, বাবার নাম, ভাইয়ের টাকা, কোন কিছুই মূলত কারণ না। কারণ হলো কিছু মানুষ আর তাদের হায়না মনোভাব। আচ্ছা বোন, উঠে পড়ো, রাত হওয়ার আগেই ফিরে যাও। আমাকেও যেতে হবে, আমার 6 মাসের বাচ্চাটাকে রেখে এসেছি বাসায়। জনেই উঠে হাঁটা শুরু করল। রাস্তাটা ভিন্ন কিন্তু উদ্দেশ্য এক। নতুন করে বাঁচা। বাসায় ফিরতে ফিরতে সন্ধ্যা 7টা ছাড়িয়েছে। সারাদিনের না খাওয়া ক্লান্ত শরীরটা নিয়ে কোনোমতে ঘরে ঢুকতেই চোখে পড়ল নৌশাবাকে কোলে নিয়ে বসে আছে রবিন, তার পাশেই শেফালি বেগম। ইরহা ঘরে ঢুকেই এক প্রকার ছিনিয়ে নিল রবিনের কোল থেকে নৌশাবাকে। ঝাঝালো কণ্ঠে বলে, মা, এনারা কারা? আর এখানে কেন এসেছে? কান খুলে শুনে রাখো, এদের সাথে আমাদের কোন সম্পর্ক নেই। বলেই নিজের ঘরের দিকে পা বাড়ায়। শেফালি বেগম সামনে যেয়ে দাঁড়িয়ে বলে, মা, আমরা নিজেদের ভুল বুঝতে পেরেছি। প্লিজ ফিরে চলো, তোমাকে রাজরানী করে রাখব। আমার নাতনিকে আর তোমাকে ছাড়া আমার বাসাটা কেমন মরুভূমি। আপনি হয়তো ইসলামী বিধান সম্পর্কে অবগত না, তাই এসব বলছেন। যেদিন আপনার ছেলে আমাকে ডিভোর্স দিয়েছে, সেদিন থেকে আমার জন্য আপনার ছেলে বাহিরের পুরুষ। আর যেখানে আপনার ছেলের সাথে কোন সম্পর্ক নেই, সেখানে আপনিও অপরিচিত। এসেছেন, চা নাস্তা করুন, চলে যান। ইরহা এভাবে ফিরিয়ে দেবে আমাকে? রবিনের রসালো কথা শুনে ইরহার মেজাজ খারাপ হয়ে গেল। লাবিবার কোলে নৌশাবাকে দিয়ে পাঠিয়ে দিল। তারপর হাততালি দিয়ে বলে, বাহ মিস্টার রবিন, আপনি তো দারুণ অভিনয় করতে পারেন। তবে এসব অভিনয় আপনার এক্স ওয়াইফ ইরহা গলে যেত। কিন্তু আপনার সামনে যে দাঁড়িয়ে আছে সে নৌশাবার মা, আর সে কোন সস্তা অভিনয় গলে না। ভদ্রভাবে এখান থেকে চলে না গেলে অপমান করে বের করে দেব। এবার আপনারা ঠিক করুন, কোনটা চান? এত দেমাগ ভালো না। মানলাম রবিন ভুল করেছে, তাতে কি ও তো নিজের ভুল স্বীকার করে নত হয়ে তোমাকে নিতেও এসেছে। নিশাত বলল কথাগুলো। ভাবি, তোমার হাসবেন্ড আরেকটা বিয়ে করে, তোমাকে ডিভোর্স দেওয়ার কিছুদিন পর আবার তোমাকে আনতে গেলে তুমি কি করতে? একদম বাজে বকবে না ইরহা। তোমার ভাই কখনো এরকম করবে না। এসব অলক্ষণে কথা মুখেও আনবা না। তাহলে মেয়ে হয়ে কিভাবে তুমি আমাকে এমন কথা বলো? যেই জায়গায় নিজেকে কল্পনা করতে পারছো না, সেই জায়গায় আমি দাঁড়িয়ে আছি।
এখন ভুল বুঝতে পেরে কি হবে? ধরো তুমি আমাকে হত্যা করলে, এরপর মনে হলো তুমি ভুল করেছ। তখন কি আমাকে আবার জীবিত করতে পারবে? তালাক মানে বিয়েকে হত্যা করা, আর মৃত মানেই শেষ। তা আর শুরু করার কোন রাস্তা নেই। হাতে থাকা কলমটা দিয়ে পত্রিকার জব অফারগুলো মার্ক করতে ব্যস্ত ইরহা। কোনোমতে একটা জব পেলে হয়। এমন সময় নৌশাবার কান্নার আওয়াজ কানে আসল। ইরহা নৌশাবাকে কোলে নিয়ে শান্ত করে বসার রুমে আসল। ফরিদা বেগম বললেন, খাবার খেয়ে নে। সারাদিন ধরে মনে হয় কিছু মুখে তুলিসনি। মা লাবু কই? পড়তে বসছে। তুমি খাবার রেডি করো, আমি লাবুকে নিয়ে আসছি। বইয়ের মধ্যে মোবাইল রেখে চ্যাটিং করতে ব্যস্ত লাবিবা, মনোযোগ এত গভীর কেউ পিছনে এসে দাঁড়িয়েছে সে খবর নেই। ইরহা শান্ত স্বরে বলল, কিরে এসব কতদিন ধরে চলছে? ছেলেটাকে? হঠাৎ ইরহার কথা শুনে লাবিবা হকচকিয়ে যায়। আমতা আমতা করে বলে, কই আপু কি চলছে? লাবু মিথ্যে বলবি না, সত্যিটা কি বল। কলেজ ফ্রেন্ড। আচ্ছা কলেজ ফ্রেন্ডকে বাবু আই লাভ ইউ বলে? এই নিয়ম তো জানা ছিল না। মজা করে বলছি। তুমি সিরিয়াস কেন হচ্ছ? তা এমন মজা কবে দেখে করছিস? ফরিদা বেগম বলেন, কিরে তোরা দুই বোনে কি এত কথা বলিস? সারারাত পড়ে আছে, আগে খেয়ে তারপর গল্প করিস। খাবার টেবিলে সবাই খাবার খেতে ব্যস্ত। লাবিবা ব্যস্ত কি মিথ্যে বলে কাটানো যায় কথাটা সেটা ভেবে। লবুর প্রেমিক রাতুল ভার্সিটিরোর প্রথম বর্ষের স্টুডেন্ট। 6 মাস ধরে তাদের প্রেমের সম্পর্ক। কিন্তু রাতুল এখনই সবাইকে ব্যাপারটা জানাতে মানা করেছে। ইরহা আর চোখে কয়েকবার লাবিবার দিকে তাকাল। খাবার শেষ যে যার রুমে। নাদিম নিজের শরীরটা বেডে এলিয়ে দিয়ে কপালে হাত রেখে চোখ বন্ধ করে কিছু ভাবছে। নিশাত নাদিমের কাছে বসে নিজের হাত নাদিমের মাথায় রাখল। নাদিমের চুলে হাত বুলিয়ে দিতে দিতে বলে, আজ তোমাকে বেশ ক্লান্ত লাগছে। কাজের চাপ বেশি ইদানিং। তুমি কিছু বলবে নিশি? আমি একটু বাবার বাড়িতে যাব 2-3 দিনের জন্য। আচ্ছা একস্ট্রা আদর করার এই কাহিনী। এবার বুঝতে পারলাম। বেশ, তো আমি তোমাকে বাড়িতে দিয়ে আসব। আগামীকাল অফিস থেকে একটু আগে বের হব। শুনো না, আগে শুনবা তো আমার কথা। বলো, তোমার কথা না শুনলে কার কথা শুনব? আমার কিছু টাকা লাগবে। যত টাকা লাগে মায়ের কাছ থেকে নিয়ে নিও। নিশাতের হাত থেমে গেল। আমি জানতাম তুমি এ কথাই বলবা। 2 বছর ধরে বিয়ে হইছে, তুমি কখনো মাস শেষে টাকা আমার হাতে না দিয়ে মায়ের হাতে তুলে দাও কেন? আমি কি তোমার কেউ না? বান্ধবীরা বলে আমাদের হাসবেন্ডরা এক পয়সার হিসেব দেয় আমাকে। মাস শেষ স্যালারিটা তাদের হাতে তুলে দেয়। তোমাকে বিয়ে করাই ভুল হয়েছে। মায়ের আঁচলের তলের ছেলেরা বউপ্রেমী হতে পারে না। তোমাকে কি আমি ভালোবাসি না? তোমার কোন ইচ্ছে কি আমি অপূর্ণ রাখি? শুধু ওই সব ভালোবাসায় কাজ হয় না। থাক, বাদ দাও। আমার কোন কথার মূল্য তোমার কাছে আছে নাকি? অবশ্যই আছে। এই পুরো পৃথিবীতে 3 জন নারীর কথার দাম আমার কাছে সবচেয়ে বেশি। বউ আর মা। বোন এক হলো না, তা কেন হবে? তবে এই 3 জন নারীই আমার কাছে দামি। তুমি স্ত্রী হিসেবে আমার প্রিয়তমা। আমার বোনরা আমার কাছে প্রিন্সেস, আমার মা আমার জান্নাত। আর ভবিষ্যতে আমার মেয়ে হলে সে হবে রহমত। নিশাত কিছুক্ষণ চুপ করে থেকে বলে, আচ্ছা বাদ দাও, আমার ঘুম আসছে, আমি ঘুমাবো। নদীম নিশাতের অভিমান বুঝতে পেরে নিশাতের হাত ধরে নিজের একদম কাছে বসিয়ে বলে, নিশাত আমি তোমাকে ভালোবাসি। মা, বোনের ভালোবাসা ভিন্ন আর তোমার ভালোবাসা ভিন্ন। তুমি ছাড়া কিন্তু আমি অপূর্ণ অর্ধাঙ্গিনী, মানে তো বোঝ। তাহলে কেন অভিমান করো? আমার মনে হয় তুমি আমার চেয়ে তোমার বোন আর মা কে বেশি ভালোবাসো। তা কেন হতে যাবে? বউয়ের ভালোবাসা ভিন্ন, আর সেদিকে থেকে তোমাকে আমি পরিপূর্ণ ভালোবাসি, রাগী বউ। যদি কখন মা, বোন, বউয়ের মধ্য থেকে কাউকে বাদ দিতে হয়, তখন কাকে বাদ দিবে? কখন এমন পরিস্থিতি আসতেই দেব না। আমার জীবনে তোমাদের সবাইকে চাই। আমি বেঁচে থাকতে তোমাদের কাউকে ছাড়ব না। নিজের সবটুকু দিয়ে আগলে রাখব। ইরহা ঘুমায়নি এখনো। রাত গভীর, চারপাশে নীরবতা ভেদ করে কিছু আওয়াজ কানে আসছে। বারান্দায় একটা চেয়ারে বসে দূর আকাশে মিটি মিটি করে জ্বলতে থাকা তারাগুলোর দিকে তাকিয়ে আছে। চাঁদটা বিপরীত পাশে, নয়তো দৃষ্টি চাঁদের পানে থাকত। দুঃখের রাত দীর্ঘ হয়, এটা ইরহা শুনেছিল। কিন্তু সত্যি যে দীর্ঘ হয় সেটা টের পাচ্ছে এখন। ইরহা তারাগুলোর দিকে তাকিয়ে বলে, যারা রাতটাকে ঘুমিয়ে কাটাতে পারে তাদের চেয়ে সুখী মানুষ হয়তো পৃথিবীতে নেই। আর যারা তোদের মতো মিটি মিটি জ্বলতে থাকে ভিতরে থাকা ক্ষতের কারণে, তারা জানে রাত কত বড় অভিশাপ তাদের জন্য।
ঘুম না আসা রাত জানে দুঃখগুলো কতটা গভীর। জীবন মনে হয় দুঃখগুলোর হিসেব রেখে আবার তা দ্বিগুণ করে ফিরিয়ে দেয়। যে আমাকে ভালোবেসে পাগলের মতো চাইল, তারে দুঃখ দিয়া এত সুখের ঘর বানাইলাম, তাও ঠুনকো ঝড়ে ভেঙে গেল। আচ্ছা কি স্বাদ এই বিষাদের, কি বা রং এই কষ্টের, না দেখা যায় না ছোঁয়া যায়, তবুও হৃদয় পুড়ে যায়। রবিন আর লামার মধ্যে তুমুল ঝগড়াঝাটি শুরু হয়েছে, সাথে অকাথ্য ভাষায় গা লি তো আছেই। শেফালি বেগম থামাতে না পেরে ড্রয়িং রুমে এসে একটা চেয়ারে মাথায় হাত দিয়ে বসে আছেন। কি করবেন, কাকে ডাকবেন? ঢাকা শহরে যে যার ফ্ল্যাটে নিজেদের নিয়ে ব্যস্ত। হুটহাট সিঁড়িতে দেখা হলে কুশল বিনিময় এতটুকুই, নয়তো এক ফ্ল্যাটে ন হলেও অপর ফ্ল্যাটের মানুষ টেরও পায় না। শুধুমাত্র দেয়ালের পার্থক্যে তাদের দূরত্ব 100 মাইলের চেয়ে বেশি। এই রাতে কাকে ডেকে আনবেন? কিন্তু কাউকে একটা তো খবর দিয়ে আনতেই হবে, নয়তো খারাপ কিছু যদি হয়ে যায়। নিজের হাতে থাকা মুঠোফোন থেকে সজল লেখা নাম্বারে কল করল, 3বার রিং হয়ে কেটে যাওয়ার পর ওপাশ থেকে রিসিভ হল। শেফালি বেগম ভূমিকা ছাড়াই বললেন, বাবা তুমি একটু তাড়াতাড়ি আমাদের বাসায় আসো। কি হইছে আন্টি? বাবা তুমি আসো, আসলে দেখতে পারবা, আসো একটু কষ্ট করে। সজল পাশের বিল্ডিংয়ে থাকে, শার্ট পরে দ্রুত বের হয়ে আসলো। এসে দেখে রবিন লামাকে প্রচুর আঘাত করেছে। লামার নখের আছড়ে রবিনেরও বেশ ক্ষত হয়েছে। এদেরকে ছাড়িয়ে দিতেই লামা নিজের পার্স নিয়ে বের হয়ে যায়। যাওয়ার সময় চিৎকার করে বলে, তোরে যদি জেলের ভাত না খাওয়াই আমার নাম লামা না। তোর এত সাহস তুই আমার গায়ে হাত তুলিস? সজল এগিয়ে এসে বলে, ভাবি মাথা ঠান্ডা করেন, সংসারে এমন টুকটাক ঝামেলা হয়, আবার ঠিক হয়ে যাবে। গেটের ভিতরে এসে দরজা বন্ধ করে কথা বলি, মানুষ শুনলে কি বলবে? বাড়ির মালিকের এমন করলে ভাড়াটিয়ারা কি করবে? তাছাড়া আপনার সম্মানটা কোথায় নামবে? সম্মান? শরীরে আঘাত পড়লে আর সম্মানের কথা মনে থাকে? ওরে আমি উচিত শিক্ষা দিয়ে ছাড়ব। তুই কার সাথে কথা বলছিস? রাস্তার মেয়েরা সম্মানের কি বুঝবে? 3rd ক্লাস মেয়েদের আবার সম্মান? এদের কাজে আজ এই ডালে কাল ওই ডালে। লামা একটা অকথ্য ভাষায় গালি দিয়ে বলে, পীড়িত করার সময় মনে ছিল না, তখন ছিলাম মধুর চাক, আর এখন মধু পোকা। কথাগুলি গলা ছেড়ে বলছে। শেফালি বেগম লামার হাত ধরে বলে, মা, স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা হয়েছে, সেটা নিজেরা বসে মিটিয়ে নাও, এভাবে সংসারের কথা বইরে নিও না। লামা কিছু বলবে, তার আগে রবিন বলে, আমি আর ওর সাথে একদিন ও সংসার করব না। সকাল সকাল ঘুম থেকে উঠে ইরহা লাবিবাকে ডেকে তুলল। লাবিবা ফ্রেশ হয়ে পড়তে বসবে। ইরহা বলে, তুই আমার সাথে একটু ছাদে চল। ধুর, এত সকালে ছাদে কেন? আসতে বলেছি, আয়, এত কথার কি আছে। বোন মিলে ছাদে আসল। ইরহাদের বাড়িটা 3 তলা বিশিষ্ট, যদিও 5 তলা ফাউন্ডেশন দেয়া, কিন্তু ইরহার বাবার মৃত্যুর পর কাজ বন্ধ। ছাদে কোন গাছ নেই, গাছের ড্রাম বা টবগুলোতে ঘাস হয়ে আছে। ইরহা বলে, জানিস লাবু, আমি এখানে ছোট একটা বাগান করেছিলাম, আমি যখন পরিচর্যা করতে পারতাম না, তখন বাবা পরিচর্যা করত। বিকেলে ফ্লাক্সে চা ভরে কাপ নিয়ে বাবা মেয়ে মিলে চলে আসতাম ছাদে। মাও আমাদের ডাকতে এসে আমাদের আড্ডায় যুক্ত হয়ে যেত। বাবাকে নিজের বন্ধু ভাবতাম। আমার ভার্সিটির ফাইনাল ইয়ারের স্টুডেন্ট ছিল বাবার বন্ধুর ছেলে আহনাফ মাহমুদ। বাবা পরিচয় করিয়ে দিয়েছিল আহনাফ ভাইয়ার সাথে। ভার্সিটিতে গেলে রেগুলার তার সাথে দেখা হতো। উজ্জ্বল শ্যামবর্ণের পুরুষ। অন্য কারো কাছে কেমন লাগতো জানা নেই, তবে আমি ধীরে ধীরে তার প্রতি মুগ্ধ হয়ে যাই। ভাইয়াদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের ঠিক আগের দিন ভাইয়া আমাকে প্রপোজ করে। নিজের পছন্দের মানুষটা আমাকে পছন্দ করে। মানা করিনি, তার প্রপোজ রাজি হয়ে যাই। নতুন প্রেম, তাও পছন্দের মানুষ। জীবনটা সদ্য ফোটা গোলাপের মতো মনে হচ্ছিল, অথবা শত ডানার প্রজাপতি, যার মনে রঙের মেলা, সে উড়ে বেড়াচ্ছে মনের রঙে। কি যে ছিল সে সময়টা, আর আহনাফ ভাইয়ার মতো মানুষ হয় না। সে এত ভালো ছিল, তবে উড়তে উড়তে ভুলে বসেছিলাম আমি কনজারভেটিভ পরিবারের মেয়ে। এখানে প্রেম ভালোবাসা এসব ঠুনকো। সবার আগে আমি বাবাকে বলি। সেদিন বাবা বলেছিল, তোমাকে একটা কথা বলি, হয়তো আমরা নয়তো তোমার দিনের ভালোবাসা, তোমার যা খুশি। বাবা, মা, ভাই সবাই আমার উপর রেগে থাকত। নিজেকে তখন গুটিয়ে নিয়েছিলাম নিজের মধ্যে। ওর সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছিলাম ধীরে ধীরে। নিজের কষ্টকে চাপা দিয়ে বাবার কথা মেনে নিয়েছিলাম। জানিস, পৃথিবীতে সবচেয়ে কষ্ট হল
নিজের ভালোবাসার মানুষকে ভালোবাসি না এই কথাটা বলা। আমি যখন আহনাফ ভাইয়াকে বলেছিলাম এরকম ভালোবাসা হয়েই থাকে, সময়ের সাথে সেসব শেষ হয়ে মানুষ আবার নতুন প্রেমে পড়ে নতুনভাবে ভালোবাসে। সে মৃদু হেসে বলেছিল, আমি বলবো না ইরহা তুমি ভালো থেকো, কারণ আমার ভালো থাকা কেড়ে নিয়ে তুমি কি ভালো থাকতে পারবে? আবার চাইব না তুমি খারাপ থাকো। যাকে ভালোবাসি সে খারাপ আছে এটাও মানতে পারবো না। তবে আমি চাই মাঝে মাঝে আমার কথা তোমার মনে পড়ুক। তুমি দীর্ঘ শ্বাস ছেড়ে নীরবে ফোঁটা অশ্রু ফেলে বলো, হয়তো তুমি থাকলে জীবনটা অন্য রকম হতো। তোমার মতো কেউ আমাকে ভালোবাসবে না। তুমি তাকে ছাড়লে কেন আপু? বিয়ে করে নিতে কয়েক বছর পর বাবা মা মেনে নিতই। জীবন কি এত সহজ? ধর আমি পালিয়ে বিয়ে করে নিলাম, সমাজ আর সমাজের মানুষ আমার বাবাকে কতটা অসম্মানিত করত। যে মেয়েকে জন্ম দেওয়ার পর থেকে 18 বছর এত ভালোবাসা, আদর, স্নেহ দিয়ে বড় করল, তার বিনিময়ে তার আদরের মেয়েটা তাকে সমাজের কাছে লাঞ্ছিত আর অপমানিত করে চলে যেত। শোন, টাকা হারালে টাকা আবার ইনকাম করা যায়, কিন্তু সম্মান হারালে আর তা ফিরে পাওয়া যায় না। তোকে এত কথা বলছি তার কারণ আমি চাই না এই বয়সে তুই ভুল করিস। আমি প্রেম করেছি ভার্সিটিতে ভর্তি হওয়ার কত পরে, তখন আমি ম্যাচিউর, আর তুই সবে ইন্টারে উঠলি, এই বয়স আবেগের। তাই নিজেকে শুধরে নে। বনু, আমি রাতুলকে ভালোবাসি। কঠিন কথা বলি তোকে লাবু, মেয়েদের জীবন হলো কচু পাতার পানির মতো। মানে বুঝেছিস? খুব ঠুনকো, খুব সহজে তাদেরকে আঘাত করা যায়, খুব সহজে তাদেরকে বদনাম করা যায়। তাই আমাদের পা ফেলতে হয় ভেবে চিনতে। একটা ভুল কদম মুহূর্তে আমাদের চরিত্রে দাগ লেপটে দিয়ে যায়। সবাই বলে মেয়েরা স্বার্থপর, আসলেই স্বার্থপর যখন নিজের ভালোবাসা আর পরিবারের সম্মানের মধ্য থেকে একটা বেছে নিতে হয়, তখন বাবা মায়ের মুখের দিকে তাকিয়ে অনেক মেয়েই নিজের ভালোবাসাকে কবর দিয়ে দেয়। আমাদের জীবন হলো গন্তব্যহীন মুসাফিরের মতো। যে বাড়িতে বড় হই সেটাও আমাদের হয় না, আবার যে বাড়ির জন্য জীবন শেষ করি সেটাও আমাদের হয় না। আমাদের ঠোঁটের কোণে হাসির আড়ালে আমরা কত না বলা কথা আর দুঃখকে আড়াল করে রাখি, তা হয়তো সৃষ্টিকর্তা আর আমরা ছাড়া কেউ জানে না। আমরা সত্যিই স্বার্থপর। ভালোবাসাকে বেছে নিলে পরিবারের কাছে, পরিবার বেছে নিলে ভালোবাসার কাছে। তুই এখনো ছোট কিন্তু অবুঝ না। ইরহা নিচে চলে আসলো। আহনাফের কথা মনে পড়লে বুকটা ভারী হয়ে আসে। জীবন কত অদ্ভুতভাবে রং বদলায়, কখনো ধূসর রাঙা মেঘ, তো কখনো রংধনুর 7 রঙে রঙিন। জেলখানার 14 শিকের ভেতর বন্দি রবিন লামা শেষ পর্যন্ত এই কাজটা করেই ছেড়েছে। শেফালি বেগম রুবি কল করল। রুবি ঠান্ডা গলায় বলল, আমি আসছি, দেখি কি করা যায়। এসব তো হওয়ারই ছিল। শেফালি বেগম কল কেটে দিয়ে লামাকে বলে, আমার ছেলেকে ছাড়িয়ে আনো। তুমি যেভাবে চাও সব কিছু সেভাবেই হবে। এখন বলে লাভ নেই, আপনার ছেলে যখন আমার গায়ে হাত তুলেছিল তখন তো আরাম করে বসেছিলেন, একবারও তো নিজের ছেলেকে বাধা দেননি। আপনার নামেও কেস করা দরকার ছিল। তুমি কি সংসার করার জন্য বিয়ে করনি? সংসারের নামে অত্যাচার আমার সাথে চলবে না। আমাকে বিয়ে করে আবার ছেড়ে দেওয়া বউয়ের পা ধরে তাকে ফিরিয়ে আনতে যাওয়া। আমি বানের জলে ভেসে আসিনি, আর আমি ওই বউয়ের মতো না। যা করবেন মুখ বুঝে সহ্য করব। সহ্য করতে হবে না, তুমি যা বলবে তাই হবে। তবুও আমার ছেলেটাকে বের করে আনো। আপনার ছেলে আগে ক্ষমা চাইবে, নিজের ভুল স্বীকার করবে, আমার কাছে নত হবে, তারপর ভেবে দেখব। নারী নির্যাতন মামলা এত সহজে আপনার ছেলে পার পাবে না। রবিন আরও কিছু আসামিদের সাথে বসে আছে। নিজেকে আজ বড্ড অসহায় মনে হচ্ছে। তার টাকা তার সম্মান রক্ষা করতে পারল না, একটা সুস্থ জীবনকে নিজের হাতে অসুস্থ করল। এখান থেকে বের হলেও সম্মান তো আর ফিরে আসবে না। পত্রিকার হেডলাইন হবে, বিশিষ্ট ব্যবসায়ী রবিন হাসানের বিরুদ্ধে তার ওয়াইফ নারী নির্যাতন মামলা করেছে। সবাই দেখবে, তার শত্রুরা মজা নেবে, হাসির পাত্র হবে সবার কাছে। অথচ 3 বছর একজন নীরবে সংসার করে গেল। তার জন্য কখনো নত হতে হয়নি। ভুল করার পরে ভুল বুঝতে পারলেও সব ভুল শুধরে নিয়ে সামনে এগিয়ে যাওয়া যায় না। কিছু কিছু ভুল বিষাক্ত কাঁটার মতো বিধে থাকে, সে ভুল আর শান্তিতে বাঁচতে দেয় না। ইরহা আজকেও 2টো ইন্টারভিউ দিয়েছে, কিন্তু শেষের ইন্টারভিউতে তাকে হ্যারাসমেন্টের শিকার হতে হয়েছে। ইনফ্যাক্ট ম্যানেজার তাকে চাকরির বদলে রাত কাটানোর অফার করেছে।
সেখান থেকে মানা করে চলে আসলেও কথাগুলো তাকে বড্ড পীড়া দিচ্ছে। মেয়েরা কি কোন সেক্টরে সেভ না? একটা মেয়ের ডিভোর্সি শুনলেই কি তার দিকে নজর ঘুরিয়ে তাকাতে হবে? ইরহার মাথায় প্রশ্নগুলো ঘুরপাক খাচ্ছে। বাড়ির কাছাকাছি আসতেই দেখা হলো তার এক ভার্সিটি ফ্রেন্ডের সাথে।